স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছি সামিয়া জানা। এবার জানাবো খবরের বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা হাইকোর্টে অনুষ্ঠিত হবে। এরই মধ্যে হাসান আরিফের মরদেহ আনা হয়েছে হাইকোর্ট প্রাঙ্গণে। বেলা 12টার দিকে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে সচিবালয়ে। রবিবার তার মেয়ে বিদেশ থেকে ফিরলে সিদ্ধান্ত হবে দাফনের। এর আগে গতরাতে বাদ এশা প্রথম জানাজা হয় ধানমন্ডির বায়তুল আমান মসজিদে। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শুক্রবার বেলা 3:10 হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে মারা যান উপদেষ্টা হাসান আরিফ। হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ রাজনৈতিক ব্যক্তিরা। তার পরিবারকে সমবেদনা জানাতে সেখানে উপস্থিত হন প্রধান উপদেষ্টা সহ আরও অনেকে। এর আগে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা পরিষদে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি। দায়িত্ব পান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা হাইকোর্টে অনুষ্ঠিত হবে। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। আরিফ, জানাজা কখন শুরু হবে জানাবেন এবং দাফন কখন হতে পারে জানতে পেরেছেন? সামিয়া, হাসান আরিফের যে মরদেহ সেটা কিন্তু কিছুক্ষণ আগেই এই হাইকোর্ট প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে, যেটা হচ্ছে বাড়ি হিমঘর থেকে নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যেই 11টায় এই হাইকোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তার পরবর্তীতে বেলা 12টায় সচিবালয়ে আরেকটি তৃতীয় জানাজা কিন্তু অনুষ্ঠিত হবে। তো এই ক্ষেত্রে এই জানাজা উপলক্ষে এই হাইকোর্ট প্রাঙ্গণে মূলত তিনি 2001 সাল থেকে 2005 সালে এই 28শে এপ্রিল পর্যন্ত তিনি কিন্তু অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই হিসেবে কিন্তু হাইকোর্ট প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে। তার সহকর্মী, তার বন্ধু, তারা যে প্রত্যেকে কিন্তু একে এসেছেন এই দ্বিতীয় জানাজায় অংশ নিয়েছেন। বিশেষ করে সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন, তিনিও কিন্তু এসেছেন। তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। এর পাশাপাশি প্রধান বিচারপতি এসেছেন, বিচারপতি সহ আরো অন্যান্য যারা বিচারপতি রয়েছেন তারা এসেছেন। আমি যদি একটু দেখাতে চাই, কিছুক্ষণের মধ্যেই, যেহেতু 11টায় এই জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেই কিছুক্ষণের মধ্যেই প্রত্যেকেই লাইনে দাঁড়িয়ে আছেন এই জানাজা সম্পন্ন করার জন্য। ইতিমধ্যেই ইমাম সাহেব তিনি কিন্তু বক্তব্য দিচ্ছেন। এই বক্তব্য পরেই তিনি এই জানাজাটা শেষ করবেন। এই কিছুক্ষণের মধ্যে হয়তো বা 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই জানাজাটি অনুষ্ঠিত হবে। প্রত্যেকেই যার মতো করে দাঁড়িয়ে আছেন। তবে একটি বিষয় জানিয়ে রাখি সামিয়া, যে আপনি দাফনের কথা যে প্রশ্নটি করেছেন, দাফনের বিষয়, সেটা কিন্তু আগামীকাল রাত 10:30টায় তার মেয়ে, যিনি কানাডা থাকেন, সেই কানাডা থেকে যখন দেশে ফিরবেন তখনই আসলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে কখন দাফন করা হবে। তবে আমরা যেটা জানতে পেরেছি যে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে কিন্তু তাকে দাফন করা হবে, সেটা নিশ্চিত করে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই হাসান আরিফ তিনি কিন্তু 83 বছর বয়স। তার 83 বছর বয়সে তার 2001 সাল থেকে 2005 সালে 28শে এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে কিন্তু দায়িত্ব পালন করেন। তো সেক্ষেত্রে 1941 সালে এই কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। এই প্রেক্ষিতে যে জানাজাটি হয়তোবা আমরা কিছুক্ষণের মধ্যেই সেই জানাজার যে আনুষ্ঠানিকতা সেটা শেষও হয়ে যাবে। এছাড়া সচিবালয় 12টায় আমার তৃতীয় জানাজা, সেখানে গিয়ে হয়তোবা সামিয়া আপনাদেরকে সেখানকার যেহেতু তিনি সচিবালয়ের দায়িত্বে ছিলেন, একটা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, সেই বেসামরিক বিমান এবং পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। সেই ক্ষেত্রে তার যে সহকর্মী রয়েছে সচিবালয়ে, সেখানেও কিন্তু জানা যায় তার সেই সহকর্মীরাও কিন্তু অংশ নেবেন বলে কিন্তু জানিয়েছেন। তো এই ছিল এখান থেকে সবশেষ সামিয়া। আরিফ, ধন্যবাদ আপনার। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় দেশের 2-1টি স্থানে বৃষ্টি হচ্ছে। দেশের 4 সমুদ্র বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি কেন্দ্রের নিকটবর্তী এলাকায়
সাগর উত্তাল রয়েছে। আগামী 24 থেকে 25 ডিসেম্বর রাজধানী সহ দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আছে। এতে সারা দেশে বাড়তে পারে শীতের তীব্রতা। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে এবং ধুলা ধোঁয়ার মিশ্রণে বাতাস আরও অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। ফলে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে 205 স্কোর নিয়ে বায়ু দূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা পটুয়াখালীতে থেমে থেমে ঝিরিঝিরি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শুক্রবার রাত থেকে এই বৃষ্টিপাত শুরু হয়। নিম্নচাপটি দক্ষিণ পশ্চিম থেকে আরও উত্তর ও উত্তর পূর্বের দিকে অগ্রসর হওয়ার আশঙ্কায় পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। উত্তরের জেলা পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে তাপমাত্রা বাড়লেও ঠান্ডা আর হিমেল বাতাসে জেলার মানুষজনের কষ্ট বেড়েছে। দিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও বেলা গড়িয়ে বিকেল হতেই শীতের তীব্রতা বাড়তে থাকে। এদিকে ঠান্ডায় ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে 13,000 শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গায় সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 16 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিছুটা বেশি হলেও হিমেল বাতাসে কনকনে শীতের কাছে কাবু হচ্ছে জনজীবন। ঘন কুয়াশার কারণে মাঠে ধানের বীজতলা নষ্টের আশঙ্কায় কৃষক। চলতি বছর শেষবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির বোর্ড মিটিং। আজ মিরপুর শেরে বাংলায় অনুষ্ঠিত হবে এই বোর্ড সভা, যা শুরু হবে দুপুর 3টা থেকে। বছরের শেষ বোর্ড মিটিংয়ের আলোচনায় থাকবে কয়েকটি বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ আসন্ন বিপিএল এর আগে মিরপুরে অনুষ্ঠিত হতে যাওয়া কনসার্ট এবং সিলেট ও চট্টগ্রাম ভেন্যুর প্রস্তুতি নিয়েও আলোচনা হবে। এছাড়া আলোচনা হবে চলমান NCL T20 অগ্রগতি নিয়ে। আলোচনা হতে পারে জাতীয় দলের অধিনায়কত্ব ইস্যু নিয়েও। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সাথেই থাকুন।